গণভবন ছাড়াও জনতার ক্ষোভে পুরল রেহানার গুলশানের বাড়িও। চরম অধ্যত্তই জনবিচ্ছিন্ন করেছে শেখ হাসিনাকে, বলছেন বিশ্লেষক। ক্ষমতার অপব্যবহার যখন শুরু হয় তখন এটা অনেকটা মাদকীয় আকর্ষণের মধ্যে পড়ে যায় বলে ধারণা করা যায়। সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধির সাথে আলোচনা হবে বহুমাত্রিক, বললেন পররাষ্ট্র সচিব। গণঅভ্যুত্থানের বিজয়ের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, বললেন ফখরুল। ক্ষমতায় গেলে সিন্ডিকেট মুক্ত সরকার করতে চায় বিএনপি। কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ 6 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে বাড়ছে পানি। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু নির্দেশ। বন্যার অজুহাতে ফের নিত্যপণ্যের দরে আগুন। সবজি ছাড়া সবকিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে। বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানোর দাবি। আরজিকর কাণ্ডে ক্ষমা চাইলেন মমতা। চেয়ার নয়, ন্যায় বিচারের দাবি আন্দোলনকারীদের। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামিন। এবং ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলনে বাংলাদেশ দল। একাদশের সুযোগ পেলে সেরাটা দিতে চান জাকের আলী। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানজিনা অন্ত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। ছাত্র বিপ্লবে জনতার ক্ষোভে তছনছ হয়েছে শেখ হাসিনার সাম্রাজ্য। জনতার ক্ষোভে পুড়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার গুলশানের বাড়িও। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তায় বিশেষ আইন বাতিল হওয়ায় সেই বাড়িটির মালিকানায় এখন রাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, সীমাহীন বৈষম্য আর অধ্যত্তই জনবিচ্ছিন্ন করেছে ক্ষমতাচ্যুত হাসিনাকে। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির রিপোর্ট। 2009 সালের এক বিশেষ আইনে অভিজাত এলাকা গুলশানের 1.5 বিঘা জমির এই বাড়িটি বরাদ্দ পান শেখ রেহানা। মাঝে মধ্যে এখানে তিনি অবসর সময় কাটাতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে তছনছ হয় পুরো বাড়িটি। আলিশান এই বাড়িটি ঘিরে এখন শুধুই নীরবতা। যে সড়কে থাকতো কয়েক স্তরের নিরাপত্তা, সেখানে এখন চায়ের দোকান আর হরেক রকম মানুষের আড্ডার স্থল। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য করা যে আইনে এই বাড়ির বরাদ্দ পান শেখ রেহানা, তাও বাতিল হয়েছে ইতিমধ্যেই। হাসিনা গেছে গেছে খেলে গেছে, এটা শান্তি হয়েছে, দেশ স্বাধীন পেয়েছি আমরা। জনগণের খবর না লাইখে যদি নিজের খবরটা লাহে, তাহলে সে প্রতিনিধি হতে পারে না। এর আগে 2001 সালে জাতির পিতার পরিবার ও সদস্যদের নিরাপত্তা আইন 2001 পাশ করে গণভবনের মালিকানা পান শেখ হাসিনা। পরে তা বাতিল করে বিএনপি সরকার। পরে সরকার প্রধান হয়ে ফের সেই গণভবনে ওঠেন শেখ হাসিনা। কিন্তু জুলাই গণবিপ্লবে 5 আগস্ট জনরোষে সেই গণভবন ছাড়েন শেখ হাসিনা। ক্ষমতাসীনদের দখলদারিত্বের এমন ব্যবস্থাকে বৈষম্যমূলক হিসেবে আখ্যা দিচ্ছেন দুর্নীতি বিরোধী এই সংগঠক। ক্ষমতার অপব্যবহার যখন শুরু হয় তখন এটা অনেকটা মাদকীয় আকর্ষণের মধ্যে পড়ে যায় বলে ধারণা করা যায়। গগনচুম্বী হচ্ছে প্রত্যাশা, শেষ নেই। যে কারণে এটা হয় এবং যখন এটা শুরু হয় এটাকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইনি ধারা এবং ধারা তৈরি করা হয়। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন, যে আইনের আওতায় এই বাড়ি এবং নিরাপত্তা ব্যবস্থা তা অসাংবিধানিক। নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন কিংবা পজিটিভ ডিসক্রিমিনেশন করার সুযোগ কনস্টিটিউশনে আছে।
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা তো না পিছিয়ে পড়া জনগোষ্ঠী, না কেবলমাত্র নারী ক্যাটাগরিতে তাদেরকে দেওয়া যাবে। এই সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে আসলে সাংবিধানিক সেই অর্থে বৈধতা ছিল না। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির প্রত্যাশা এই আইনবিদের। জনগণের কাজের যে ধারাবাহিকতা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। এতে বলা হয়েছে পুলিশ, র্যাব, ডিজিএফআই, বিজিবি সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে গুম হওয়া ব্যক্তি ও তাদের স্বজনরা 15 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অভিযোগ জানাতে পারবে। গত 27 আগস্ট রাষ্ট্রপতির আদেশে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হত্যা মামলায় তথ্য প্রমাণ ছাড়া গ্রেফতার করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ সংক্রান্ত একটি চিঠি সদর দপ্তর থেকে প্রত্যেক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী পরিবার বা সংক্ষুব্ধ ব্যক্তি বিভিন্ন আদালত বা থানায় করা মামলায় সঠিক তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না। একই সাথে হত্যা ও অন্যান্য মামলার প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে নাম প্রত্যাহার করতে হবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। দর্শক, কাল ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল, আর এই দলে আছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে দলটির নেতৃত্ব দেবেন ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র সচিব জানান, মার্কিন প্রতিনিধি দলের গঠন প্রমাণ করে এই সফর যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রমাণ। 4 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এটি প্রথম কোনো উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধি দলের সফর। 14 সেপ্টেম্বর ঢাকা আসবে মার্কিন প্রতিনিধি দলটি। এর নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড। পররাষ্ট্র সচিব জানান, এই সফর যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রমাণ। সরকার চায় যে সব দেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কে যেতে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন। যদিও আলোচনার টেবিলে কি এজেন্ডা থাকছে তা এখনই সুনির্দিষ্ট করে জানাতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব বলছেন, আলোচনা হবে বহুমাত্রিক। আলোচনাটা শুরুর আগে আমি এমন কোনো ধরনের মন্তব্য করতে চাই না যাতে করে আপনার আলোচনার যে স্বাভাবিকতা সেটাকে ক্ষুণ্ণ করে। কম্পোজিশনটা এর মধ্যে আপনারা জেনেছেন, সে কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমিত থাকবে না, এবং সেই সাথে আমরাও এর সাথে সঙ্গতি রেখে আমরা আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি। সফররত দলটির সাথে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে হবে দলগত বৈঠক। এছাড়া তারা সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সাথে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। ষড়যন্ত্র রুখে গণ অভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ঘোষণা দিলেন, ক্ষমতায় গেলে সিন্ডিকেটমুক্ত সরকার গঠনের। বিএনপিকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমালোচনার জবাবে
সংযত হয়ে কথা বলারও আহ্বান জানান তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি, যেখানে যোগ দেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা নয় বরং জনগণের ভোটের অধিকার নিশ্চিতে রাজনীতি করে বিএনপি। নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসলে কোন দুর্নীতি, কোন স্বজনপ্রীতি, কোন বিষয়ে মাথা ঘামাবে না। জনগণের প্রতিনিধি সংবিধান মতে ইনশাআল্লাহ কাজ করবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় বিএনপির বিরুদ্ধে সমালোচনা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংযত হয়ে কথা বলতে আহ্বান জানান তিনি। আজকে যদি সেই ছাত্র আন্দোলনের কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে, এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের এক্সর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা জানানো হয় নির্বাসিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব ঐক্য বিনষ্টের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে। এ সময় আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা নানা অপকর্ম করে বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। একটা অভূতপূর্ব। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ভারী বর্ষণে কক্সবাজারে আলাদা পাহাড় ধসে প্রাণ গেছে 6 জনের। এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। আর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছেন আরও 3 জন। এদিকে টানা বৃষ্টির কারণে ডুবে গেছে জেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। পর্যটন শহর কক্সবাজার এখন পানিতে 6 লাভ। কলাতলির হোটেল মোটেল এলাকা, সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট, শহরের বাজারঘাটা, গোলদিঘির পার, বৌদ্ধ মন্দির সড়ক, পাহাড়তলি, পেশকারপাড়া, সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার বাসিন্দারা পানিবন্দী। একই সঙ্গে বৃষ্টিতে প্লাবিত হয়েছে টেকনাফ উখিয়ার নিম্নাঞ্চল। স্থানীয়রা বলছেন, টানা বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকের ঘর বাড়ি তলিয়ে হচ্ছে জীবনযাত্রা। সুগন্ধা থেকে ধরে জাম্বুর মোড় পর্যন্ত এই জায়গাগুলো নিচু হওয়াতে এখানটায় বেশি পানি ডুবে আছে। কক্সবাজার বেড়াতে যাওয়া পর্যটকরাও পড়েছেন চরম বিপাকে। হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে পর্যটক রয়েছে, সবাই এক ধরনের বিপদের মধ্যে রয়েছে। এত বড় জলবদ্ধতা সৃষ্টি হয় তাহলে আশা করি না পর্যটকরা ভালো কিছু পাবে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে সদরের ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মিজানের স্ত্রী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মিজান একটু ডান পাশে করেছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকিদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। একজন হলে মিজানের বউ আর 2 হলে ওর মায়ের বউ, এটারা কে বাঁচেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বাস করছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সদরের বাইরে বিভিন্ন উপজেলায় আমরা কিন্তু সিপিপি এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে নিয়ে আমরা মাইকিং চলছে। এটা কন্টিনিউয়াস। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছেন 3 লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাম্প্রতিক বন্যায় দেশের 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 10,000 কিলোমিটার সড়ক। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা বিপাকে সাধারণ মানুষ। সড়ক সংস্কারে এরই মধ্যে কাজ শুরুর নির্দেশনা দিয়েছে সরকার।
এ খাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা। যদিও কমিশন বাণিজ্য আর দুর্নীতি বন্ধ না হলে টেকসই সমাধান সম্ভব নয়, এমনটি মত যোগাযোগ বিশেষজ্ঞের। দর্শক, নিয়ে একটি রিপোর্ট করেছেন সজল দাস। ভয়াবহ বন্যার সাক্ষী হলো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলার মানুষ। উজান থেকে নেমে আসা বানের জলে ভেঙেছে বসতবাড়ি, ডুবেছে ফসলি জমি, প্রাণহানি অন্তত 67। বন্যা কবলিত বেশিরভাগ এলাকার পানি সরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। এই রাস্তাটা ভাঙার কারণে বিশেষ করে যারা অসুস্থ হইতেছে ওদেরকে হসপিটালে নেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাইতেছে। এইখান দিয়ে সিএনজি অটো মেলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা উল্টি গেছে, চালাতে পারবো না, রাস্তা বড় বড় খাদ হয়ে গেছে। এবারের বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়ক। স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী দুর্গত 11 জেলার প্রায় 9000 কিলোমিটার সড়ক ও প্রায় 1300 ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী ও নোয়াখালী জেলায়। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ভয়াবহ এই বন্যায় সড়ক বিভাগের 14টি জোনে প্রায় 1000 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বল্প সময়ের বন্যায় ক্ষয়ক্ষতির এই চিত্র ভয়াবহ বলেই মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি আর কমিশন বাণিজ্য টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বলে মত এই বিশেষজ্ঞের। আসলে একটা অনুসন্ধান হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত, যে পরিমাণ খরচ হচ্ছে পুরো টাকাটাই কি আমরা রাস্তার পিছনে ব্যয় করছি কিনা। এখানে ব্যাপক অভিযোগ আছে। কাজ নেওয়ার আগেই একটা কমিশন দিতে হয় 10 থেকে 15%, এবং কাজ যখন শুরু হয় সেখানে স্থানীয় পর্যায়ে যারা প্রভাবশালী রাজনীতিবিদ আছে, যাদের মাসেল পাওয়ার আছে, তাদেরকে প্রায় 15 থেকে 20% একটা কমিশন দিতে হয়। এই খাতের দুর্নীতি বন্ধে কঠোর হওয়ার বার্তা দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলছেন রাষ্ট্র সংস্কারের চলমান ধারা যোগাযোগ খাতেও কার্যকর করা হবে। বন্যার পরে আমরা বন্যায় দেখেছি যে রাস্তাঘাট খুব দুরবস্থায় আছে, বেহাল অবস্থায় আছে। চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে এইটা আপনি টপ প্রায়োরিটি দেবেন এবং এখানে কোনো অজুহাত আপনি সামনে রাখবেন না। দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা সড়কপথ, তাই এই খাতের টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। ফের অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার, কমছে না চালের দাম। এখনো বস্তা প্রতি 200 টাকা বেশি দরে চাল কিনতে হচ্ছে খুচরা বিক্রেতাদের। বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। বন্যার অজুহাতে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে চাল। সবচেয়ে বেশি চাহিদার 28 বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। পেঁয়াজের কেজি 120 টাকা আর আলুর কেজি 55 থেকে 60। মোটা চাউলটা আগে আসছিল আপনার 48 থেকে 50 টাকা, 55 থেকে 56 টাকা বেচতে হয়। আর আটার চাউল যেটা আছিল 54 থেকে 55 টাকা, ওটা 60 থেকে 62 টাকা বেচতে হয়। সিনিট বাংলা অলরেডি সাধারণ মানুষ শান্তি পাবে। আর যতটুকু জানি চাউলে যথেষ্ট মজুদ আছে। আমদানি যখন হবে তখন আমাদের পেঁয়াজের দাম কমে আসবে। বাজারে কমেছে সবজির দাম, বেশিরভাগই মিলছে 40 থেকে 60 টাকায়। তবে এখনো কাঁচামরিচ 200 আর টমেটোর কেজি 120 টাকা। বাজার মোটামুটি স্বস্তির ভিতরে, মানে আর একটু কমলে ভালো হয়। কাঁকরোলটা মনে করেন যে 60 থেকে 70 টাকা পর্যন্ত দাম। উস্তা আছে 50 টাকা 60 টাকা, কল আছে 50 টাকা 60 টাকা, ঝিঙ্গা আছে 50 টাকা। ঊর্ধ্বমুখী মুরগির বাজার কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। এখনো অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিম, প্রতি ডজন 160 টাকা। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। মাছের দাম আগের চেয়ে সামান্য একটু বেশি মনে হলো। আগে 350 করে নিছি, আজকে 370 করে পড়লো। 190 টাকা করে কেজি, সেটা হচ্ছে সোনালিটা। তো 2-3 দিনের ব্যবধানে সেটা এখন 230 টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাকে। ক্রেতা বিক্রেতারা বলছেন বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো হলে সম্ভব নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখা। এজন্য প্রয়োজন নিয়মিত বাজার তদারকির। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। Doodles News 24. অর্থনীতি। সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের প্রচুরধ্বনি, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না। রাজনীতি। আইন আদালত। খেলাধুলা। সংস্কৃতি ও বিনোদন।
আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। টোটাল একটা মেকিং গেমকে যদি আপনি গণতন্ত্র বলেন, একটি প্রশ্ন, বিএনপি সামনে কি করবে? এবার তো দ্রব্যমূল্য একেবারেই নাগালের বাইরে। বাঁচাও আন্দোলন শুরু করা দরকার। অল্প সময়ের মধ্যেই আটক হয়েছে, ক্যাম্পাস এখনো যদিও বিক্ষুব্ধ। পুলিশ বা প্রশাসন কি জানে না যে অসাধু ব্যবসায়ীদের সম্পর্কে জানে? আলোচনা করার চেষ্টা করি ঘটনার পেছনের ঘটনা নিয়ে। কারাগারে একজন আসামি, তারও তো মানবাধিকার আছে। ডক্টর ইউনূসকে পশ্চিমা বিশ্ব তাদের লোক মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে বলছে যুদ্ধ থামাও, আরেকদিকে অস্ত্র বিক্রি করছে ইসরায়েলের। CSRM জনতন্ত্র গণতন্ত্র দেখবেন প্রতিদিন রাত 11টায়। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। গাড়ি পার্ক করে চলাচলের পথে বাধা সৃষ্টি করবেন না। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না। বাস বে ও নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র যাত্রী ওঠানামা করবেন না। ক্লান্ত, অসুস্থ কিংবা মাতাল অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের হত্যা, ভ্যানে মরদেহের স্তূপ ও পোড়ানোর ঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেনকে গ্রেপ্তারের পর আশুলিয়া থানায় সোপর্দ করেছে র্যাব। শুক্রবার দুপুরে রাত 4-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে আত্মগোপন থাকা আরাফাতকে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে র্যাব 3 ও র্যাব 4 যৌথ অভিযানে গ্রেপ্তার করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। শুক্রবার দুপুরে পঞ্চগড় চেম্বার ভবন মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় পঞ্চগড়ে আন্দোলনে নিহত 5 জনের মধ্যে আবু সায়েদ, সাগর ও সাজু ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন সমন্বয়করা। 5 আগস্ট নিখোঁজ আলামিনকে খুঁজে বের করতে আলটিমেটাম দেয়া হবে বলেও জানান তারা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। জ্বালানির দাম কমলেও ভাড়া কমেনি গণপরিবহনে, তাই যাত্রী কল্যাণ আইন সংশোধনের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
তাদের অভিযোগ, পরিবহন মালিকদের সুবিধা দিতেই এই আইন প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার। ফলে জবাবদিহিতা না থাকায় গেল 16 বছরে পরিবহন মালিকদের নৈরাজ্যে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রীদের। রাজধানীর গণপরিবহন নিয়ে অন্তহীন এ ভোগান্তির অভিযোগ নিত্যদিনকার। এই তো কদিন আগে জ্বালানির দাম কমেছে, কিন্তু ভাড়া উত্তর জেনে নেই যাত্রীদের কণ্ঠে। এর দাম কমছে ঠিক আছে, কিন্তু ভাড়া কমে নাই। আর বাড়লে তেলের দাম বাড়লে ভাড়া বাড়ে, কিন্তু কমে না। যেহেতু তেলের দাম কমছে, ভাড়াটা কমা আছে। গণপরিবহনের এমন নৈরাজ্য এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে প্রেস ক্লাবে যাত্রী কল্যাণ সমিতির এই আলোচনা সভা। সংগঠনের মহাসচিব দাবি করেন 16 বছর যাত্রীদের কথা না ভেবে মালিকদের ইচ্ছায় সব নীতি প্রণয়ন করায় পরিবহনে বিশৃঙ্খলা রয়েই গেছে। পরিবহনে সরকারের দুর্নীতি এবং ভুল নীতির ফলে যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে। আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানার পাশাপাশি বিআরটি এর লাগামহীন দুর্নীতি বন্ধে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা। সবচাইতে সীমাহীন লুণ্ঠন, লুটতরাজ, মানে সুশাসনের বিন্দুমাত্র লেশ না রেখেই এই সড়কগুলোর ব্যবস্থাপনা কিন্তু হয়েছে। এটা আমাদের মানব সৃষ্ট, এটা ব্যবস্থাপনা সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। বিগত সরকারের আমলে পরিবহন খাতে যারা দুর্নীতি করেছে তাদেরও আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া আরো 26 বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে আরো 14 জন দেশে ফেরেন। এ নিয়ে 2 দফায় মোট 40 জন বাংলাদেশি দেশে ফিরলেন। শুক্রবার বিকেলে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোটা আন্দোলনের পক্ষে 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাবরণ করেন 57 প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে তাদের সাজা মওকুফ করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরপর গেল 7 সেপ্টেম্বর প্রথম দফায় 14 জন বাংলাদেশি দেশে ফেরেন। শুক্রবার ফিরলেন আরও 26 জন। আমাদের একটা ঘরে বন্দি করে রাখছে দীর্ঘ 7 দিন, আমরা কোনো আলো দেখি না বাইরে। ফিরে আসা প্রবাসীরা ধন্যবাদ জানান ডক্টর ইউনূসকে। একই সাথে দেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। যারা নিঃস্ব হয়ে এখানে আসছি, আমরা অনুরোধ করব যে আমরা প্রবাসী দেশের বোঝা হতে চাই না, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক। সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দেয় তাহলে আমরা অনেক খুশি হব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। আমরা সার্বিক তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যত তথ্য আছে বা যোগাযোগের তথ্য সবকিছু আমরা তাদেরকে প্রোভাইড করছি। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আমরা জরুরি পরিবহন এবং তাৎক্ষণিক খাবার সহায়তাগুলো দিয়ে যাচ্ছি। বাকি 17 জনকে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও জানান কর্মকর্তারা। জুবার সানি, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি। আরো খবর নিয়ে নিউজ 24 এর সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না গ্রাহকরা। ডিজিটাল লেনদেনও বন্ধ আছে কিছু ব্যাংকের। এমন অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে গেল কয়েক বছর লুটপাটের শিকার ব্যাংকগুলোর গ্রাহকদের। তবে বিশ্লেষকরা মনে করছেন এই সংকট থাকবে না, সংকট কেটে যাবে শিগগিরই।
গেল কয়েক বছরে দেশের ব্যাংক খাতে চলেছে ব্যাপক লুটপাট, যেখানে এগিয়ে ছিল এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল শিল্প গোষ্ঠীটির হাতে, যার সুযোগে নামে বেনামে ঋণ নেওয়া হয়েছে এসব ব্যাংক থেকে। লুটপাট চলা এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করলেও এখনও কাটছে না তারল্য সংকট। এখনও গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ দিতে পারছে না অনেক ব্যাংক, ফলে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে গ্রাহকদের। আমি যখন ব্যাংকে আসছি তখন আমি ক্রাইসিসের এটা জানতাম না, আমার প্রয়োজনেই আমি আসছি, পরে জানতে পারছি যে ব্যাংকে নাকি একটু ক্রাইসিস চলতেছে। আমার 2 লাখ টাকা দরকার ছিল এই মুহূর্তে, কিন্তু আসলে এখন ইমার্জেন্সি 1 লাখ টাকা দিল আর কি। ওনারা বলতেছে যে 50,000 টাকা চেক নিয়ে আসেন ভাঙ্গা। এখন 50,000 টাকার চেক নিয়ে আসার পরেও ওনারা আমাদেরকে টাকা দিতে পারতেছে না। যদিও ব্যাংকাররা বলছেন আতঙ্কিত হয়ে প্রয়োজনের বেশি টাকা তোলায় সংকটে পড়তে হচ্ছে ব্যাংকগুলোকে। লেনদেনের জন্য বা স্বাভাবিক প্রয়োজনে যে টাকা পয়সা যতটুকু প্রয়োজন হয় ততটুকু উঠানো উচিত। অযথা প্যানিক হয়ে টাকা উঠাতে গেলে ব্যাংকের উপর যেমন অর্থাৎ চাপ সৃষ্টি হয়, আমাদের সামগ্রিক লেনদেন পরিস্থিতিটা বিঘ্নিত হবে। ব্যাংক দেউলিয়া হবে কিনা এমন আতঙ্কেও আছেন অনেকে। যদিও সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন গ্রাহকের স্বার্থই প্রাধান্য পাবে তাদের কাছে। বিশ্লেষকরা বলছেন দেউলিয়া হলে নিয়ম অনুযায়ী অর্থ ফেরত পাবে গ্রাহক। যাদের ডিপোজিট 2 লক্ষ টাকা বন্ধ, তারা ইনস্ট্যান্টলি 2 লক্ষ টাকা ফেরত পেয়ে যাবে যদি ব্যাংকটা দেউলিয়া হয়। আর বাকি টাকাটা ব্যাংক এই যে টাকাটা নিয়ে ব্যাংক কি করেছে, ব্যাংক নিশ্চয়ই ঋণ দিয়েছে, তাই না, বা অ্যাসেট ক্রিয়েট করেছে, ওই অ্যাসেটগুলো বিক্রি করে পরবর্তীকালে বাকি টাকাটা ব্যাংক পরিশোধ করে। গ্রাহকদের স্বার্থে দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে আরজি করে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চেয়ার নয়, বিচার চান বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এদিকে মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস। চিকিৎসক ধর্ষণকাণ্ডে প্রতিবাদ বিক্ষোভে ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা। মমতার বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বানে সাড়া মেলেনি। ধর্মঘটে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বসতে ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে ক্ষমা চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ওরা বিচার চায় না, চায় ক্ষমতার চেয়ার। মানুষের স্বার্থে পদত্যাগেও রাজি তিনি। চান তিলোত্তমা হত্যার বিচার হোক। আমি দুঃখিত, ভারত ও বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমি চিকিৎসকদের যারা সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি। ভুক্তভোগীর জন্য বিচার চাই, আমরা সাধারণ মানুষের জন্য বিচার চাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন আন্দোলনকারীরা। আরজিকর ইস্যুতে তারা সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিং এর দাবি জানিয়েছিলেন। তা না করায় বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকরা। हम लोग लाइव स्ट्रीमिंग चाह रहे हैं, वो नहीं हुआ इसलिए प्रोटेस्ट जारी रहेगा जब तक हम लोग को जस्टिस नहीं मिलता। এদিকে বৃহস্পতিবার রাজভবন থেকে এক ভিডিও বার্তায় মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিবির আমিন, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। দীর্ঘ 6 মাস কারাবন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে তিনি যেতে পারবেন না মুখ্যমন্ত্রীর দপ্তরে। শুক্রবার বেশ কয়েকটি শর্তে তাকে জামিন দেয় দেশটির সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। সে মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে সিবিআই এর হাতে গ্রেফতার হন কেজরিওয়াল।
এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবারে জানাবো খেলা সংবাদ। ঘরোয়া ক্রিকেটে পরিশ্রমের কারণে ঠাঁই পেয়েছেন জাতীয় দলে, আর প্রথম শ্রেণীর সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক। তিনি বলছেন, ভারত সফরে সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। ভাদ্রে তীব্র খরতাপের মাঝে হোম অফ ক্রিকেটে খানিকটা স্বস্তির বৃষ্টি, তাতে কিছুক্ষণ বন্ধ টাইগারদের অনুশীলন। তাসকিন ছাড়া তারকারা সবাই ড্রেসিং রুমে, পাশে আরেকজনের দেখা মিলল, সব মনোযোগ তার উইকেটের পেছনে। এরপরেই ব্যাট হাতে নেটে গেলেন, টেস্ট মেজাজে চালিয়ে নিলেন প্রস্তুতি। জাকের আলী অনিকের সবটা জুড়ে যেন ভারত টেস্ট, প্রথমবার ডাক পেয়েছেন সাদা পোশাকের দলে। রিটায়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন, তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা যারাই খেলবে তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবে। ওয়ানডে অথবা টেস্টের অভিজ্ঞতা নেই, তবে টি-20 খেলেছেন 17টা। ঘরোয়াতে কতটা পরিশ্রম করে এ পর্যায়ে এসেছেন সেটা তার কথাই স্পষ্ট। অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট, আমি লাস্টেও শুনলাম, আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে। আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি। পাকিস্তানের পর ভারতেও দারুণ কিছু করার সম্ভাবনা দেখছেন জাকের, তবে ব্যাটারদের চ্যালেঞ্জটা বেশি চোখে পড়ছে। দেখেন, আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। ভারত যাওয়ার আগে দেশি বিদেশির কোচদের অধীনে দারুণ একটা সেশন শেষ করেছে বাংলাদেশ দল। যে যার মতো করে 3 বিভাগেই কাজ করেছেন সাদমান, মিরাজ, লিটনরা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ায় 3,30,00,000 টাকা বোনাস পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শনিবার বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে শান্ত মুশফিকদের হাতে বোনাসের অর্থ তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে এই খবর জানিয়েছে বিসিবি। সম্প্রতি 2 টেস্ট জিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। রোববার ভারতের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।